সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আমাদের চ্যানেলের ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের অত্যন্ত রিকোয়েস্টের কারণে অনেক দিন ধরে আমাকে বলছেন যে স্যার আপনি হোমিওপ্যাথিকের উপরে 10টি করে একটু মেডিসিন আপনার চ্যানেলে ছাড়েন। আমরা শুধুমাত্র বিভিন্ন কোর্সের অ্যাডের বিষয়টা দেখতে পাচ্ছি, কিন্তু একটু মেডিসিন দিলে আমরা উপকৃত হই। তাই আমাদের চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স ফলোয়ার্স যারা আছেন, সেই সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স ফলোয়ার্স তাদের দিকে লক্ষ্য রেখে আমি চেষ্টা করব 10টি করে মেডিসিন, না হলেও 5টি করে মেডিসিন বলার। তো আজকে একটু হাতে সময় নিয়ে আজকে 10টি মেডিসিন বলার চেষ্টা করব। প্রথমে আমি শুরু করছি। মেডিসিনটির নাম হচ্ছে অ্যাব্রোটেনাম। মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু যারা হোমিও ট্রিট করে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। অ্যাব্রোটেনাম মেডিসিনটি ব্যবহার করতে গেলে তোমাকে সর্বপ্রথম দেখতে হবে যে পর্যায়ক্রমে বিভিন্ন রোগের রূপান্তর বা ফিরে আসা কীরকম। যদি তুমি দেখো যে একটা পেশেন্টকে তুমি ট্রিটমেন্ট করতে করতে দেখা যাচ্ছে একটা রোগের জন্য এসছে, সেই রোগটার জন্য মেডিসিন প্রয়োগ করলে, তো মেডিসিন প্রয়োগ করার পরে সেই পেশেন্টটা কিন্তু সেই রোগটা সেরে গেল বা সুস্থ হয়ে গেল। তারপরে আবার অন্য একটা রোগ নিয়ে এসছে, আবার সেই রোগের জন্য তুমি ঔষধ প্রেসক্রাইব করলে বা ঔষধ দিলে, সেই রোগটাও সেরে গেল। আবার নতুন কোনো রোগ এসছে, অথবা প্রথমে যে রোগ নিয়ে এসছিল সেই রোগটা আবার ফিরে এসছে। তো এই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি তুমি দেখতে পাও, তাহলে কিন্তু অ্যাব্রোটেনামকে স্মরণ করা উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ এবং অত্যন্ত ভূমিকা রাখে। এছাড়া এই ওষুধটি ব্যবহার করতে গেলে আরেকটু দেখতে হবে, অ্যাব্রোটেনামের যে পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উদারময়ে উপশম হয়। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ বলছি, কারো ধরো পেটের কোনো ব্যথা হচ্ছে বা পেটের কোনো সমস্যা আছে, পাতলা পায়খানা এরকম কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখি যে তার যদি উদারময় হয় অর্থাৎ পাতলা পায়খানা হয়, তাহলে সেক্ষেত্রে সেই যে প্রবলেম, যে রোগটা হচ্ছিল তার থেকে কিন্তু সে অনেকটা স্বস্তি পায়, উপশম হয়, বেশ আনন্দ উপভোগ করতে পারে। এই লক্ষণটাও ফলো রাখতে হবে। আরেকটা জিনিস অ্যাব্রোটেনামের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ক্ষয়দোষের একটা কিন্তু প্রবল বিষয় রয়েছে, বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বেও কিন্তু তার শরীরটা শুকিয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে ক্ষয়দোষ বলতে কি, ধরো আমরা অনেকে বলি যে এত খায় তাও এর গায়ে লাগে না, এরকম আমরা বলে থাকি। তো এখানে ব্যাপারটা সেরকমই হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো পেশেন্টের ক্ষেত্রে সে অত্যন্ত বেশি করে খাবার খাচ্ছে, ভাত রুটি বা অন্য কিছু যাই খাচ্ছে না কেন, কিন্তু তার কিন্তু গায়ে লাগে না, যেমন মানুষ তেমনই রয়েছে। তো এই রকম লক্ষণটাও ফলো করতে হয় অ্যাব্রোটেনামের ক্ষেত্রে। এবং আরেকটি ক্ষেত্রে যেটা দেখেছি, এর মধ্যে কিন্তু বাচালতাটা দেখতে পাওয়া যায়। তাহলে এই 4টে লক্ষণ যদি তুমি দেখতে পাও, তাহলে কিন্তু দিতে পারো। কি বললাম, এক হচ্ছে তোমার রোগের পরিবর্তন বা রূপান্তর বা ফিরে আসা রোগ, এইটা হচ্ছে এক। নাম্বার 2 হচ্ছে তোমার যদি উদারময় হয় তাহলে উদারময়ে উপশম হচ্ছে। নাম্বার 3 হচ্ছে তোমার যেখানে দেখতে পাচ্ছ ক্ষয়দোষের যে একটা প্রবণতা, সেটা তার মধ্যে দেখতে পাওয়া যায়। আর হচ্ছে বাচালতা। এই 4টি লক্ষণ দেখে তুমি অ্যাব্রোটেনামকে কিন্তু তুমি একটা তোমার পেশেন্টকে দিতে পারো। এইভাবে কিন্তু দিলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং যে রোগের জন্য দিচ্ছ সেটা থেকে কিন্তু স্বস্তি পাওয়ার একটা সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবারে তোমাকে একটু বেশি করে, যে কোনো মেডিসিন একটু বেশি করে স্টাডি করতে হবে। স্টাডি করলে তারপরে কিন্তু তুমি দিতে পারবা। নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাপিসমেল। মোস্ট ইম্পর্টেন্ট একটি মেডিসিন অ্যাপিসমেল। যারা হোমিও ট্রিট করে তাদের মধ্যে অ্যাপিসমেল সম্বন্ধে ধারণা নেই, এটা তো আমার মনে হয় জানা নেই। ঠিক আছে, অ্যাপিসমেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি অ্যাপিসমেলের নাম্বার 1 লক্ষণ হচ্ছে কি, মূত্র স্বল্পতা এবং মূত্র কষ্ট। অর্থাৎ যখন তোমরা দেখবে যে কোনো পেশেন্টের মূত্র স্বল্পতা হচ্ছে, মানে অল্প হচ্ছে, কম হচ্ছে, এবং মূত্রের যাবতীয় কষ্ট, একটা এক্সাম্পল স্বরূপ বলছি, দেখা যাচ্ছে যে যখন সে প্রস্রাব করার সময় দেখা যাচ্ছে জ্বালা করছে আগে পরে, বা প্রস্রাবের সময়, অথবা ইনফ্লামেশন হচ্ছে বা অন্য কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু অ্যাপিসকে মোটামুটি একটা স্মরণ করা উচিত। এবং অ্যাপিসের দ্বিতীয় লক্ষণ, 1 নম্বর মূত্রস্বল্পতা দেখতে পাচ্ছি, আর মূত্রকষ্ট। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ফোলা আর জ্বালা। এই যে ফোলা আর জ্বালা, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং তারপরে আমরা দেখতে পাবো সেটা স্পর্শকাতরতা ও গরমকাতরতা।
অর্থাৎ যারা দেখবে তোমার অ্যাপিসের পেশেন্টের মধ্যে মূত্রকষ্ট, মূত্র স্বল্প থাকবে, ফোলা জ্বালা থাকবে, স্পর্শকাতরতা এবং গরম কাতরতা, এই কন্ডিশনটাও থাকবে তার ভিতরে। এবং আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে সূচিবিদ্ধবৎ বেদনা, সেই পেশেন্টের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাহলে 4টে লক্ষণ তুমি যদি মোটামুটি ফলো করো, তাহলে কিন্তু অ্যাপিসকে স্মরণ করে তুমি তাকে প্রেসক্রাইব করতে পারো, অথবা তুমি সেই পেশেন্টকে দিতে পারো। একটা দেখতে হবে মূত্রকষ্ট, মূত্র স্বল্পতা, দ্বিতীয় নম্বর হচ্ছে জ্বালা ও ফোলা, তৃতীয় নম্বর তুমি দেখতে পাচ্ছ স্পর্শকাতরতা, গরম কাতরতা, আর চতুর্থ নম্বর তুমি যেটা দেখতে পাচ্ছ সূচিবিদ্ধবৎ বেদনা। এই 4টে লক্ষণ থেকে তুমি কিন্তু অ্যাগারিকাসটা সেই যে পেশেন্ট, সেই পেশেন্টকে তুমি কিন্তু দিতে পারো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এবারে অ্যাপোসিনিয়াম ক্যানাবাইনাম, এই ওষুধটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানাবাইনামের এখানে কি আছে অ্যাপোসিনিয়ামের ক্ষেত্রে? এটা বলছে পর্যায়ক্রমে উদারময় এবং শোথ। শোথ মিন্স ইনফ্লামেশন, এটা তোমরা পড়েছে, তোমরা জানো, তোমাদেরকে পড়ানো হয়েছে। তো এই পর্যায়ক্রমে যদি কোনো পেশেন্টের প্রায় বারবার প্রায় দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ওটা মাথায় রাখবে যে যাদের পর্যায়ে প্রায় হচ্ছে, উদারময় হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি অত্যন্ত ভূমিকা রাখে। শোথ মিন্স যেটা ফুলে ওঠা, ইনফ্লামেশন হওয়া, এবং তার ভিতরে রসালো কিছু পদার্থ, লিম্ফ যেটাকে আমরা বলতে থাকি, সেই জমা, তাহলে কিন্তু অ্যাপোসিনামের কথা ভাবা উচিত। এবং তার সাথে আরেকটা জিনিস, সেই সঙ্গে যে প্রস্রাব এবং ঘর্মের অভাব, অর্থাৎ যাদের তুমি দেখবা যে সেখানে সেই পেশেন্টের মধ্যে আর কি ইনফ্লামেশন হচ্ছে, ফুলে উঠছে বা ফোলা হচ্ছে, তাদের মধ্যে ঘাম কমে যায় এবং যে প্রস্রাব যেটা, সেটাও কিন্তু কমে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওষুধের জন্য। এবং ঠান্ডা জল তার সহ্য হয় না। এই 3টি লক্ষণ দেখবে, 3টি লক্ষণেই কিন্তু তুমি চাইলে ওই পেশেন্টকে ট্রিট করতে পারো। এছাড়াও আরও বেশি তুমি পড়াশুনো করে আরও ভালোভাবে নিতে পারো। মোটামুটি আমি নর্মাল বিষয়টা আর কি তোমাদেরকে বলছি। এরপরে অ্যানাকার্ডিয়াম, 4 নম্বর মেডিসিন। অ্যানাকার্ডিয়ামের ক্ষেত্রে তোমরা দেখবা যে সমস্ত পেশেন্টের স্মৃতিশক্তি দুর্বলতা এবং অকস্মাৎ স্মৃতিভ্রম, অর্থাৎ যদি দেখো কোনো পেশেন্টের ক্ষেত্রে স্মৃতিশক্তি দুর্বলতা, মানে কি, সে মানে ভুলে যাচ্ছে, তার পক্ষে মানে স্মরণ রাখা সম্ভব হচ্ছে না, এই রকম কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যানাকার্ডিয়ামকে ব্যবহার করতে পারো। তার জন্যই আমরা বলে থাকি স্টুডেন্টদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। এবং যারা পড়াশুনো করেন বা যারা মেন্টালি কাজ করেন, যেমন শিক্ষক হতে পারে, অ্যাডভোকেট হতে পারে, তারপরে স্কুল টিচার, প্রফেসর, প্রিন্সিপাল থেকে শুরু করে যারা এডুকেশন সংক্রান্ত কাজ করেন, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত ভূমিকা রাখে। এবং এর সঙ্গে কেপিটা দেওয়া যাবে, অত্যন্ত বেস্ট একটা মেডিসিন বলে গণ্য হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়া মুখস্থ করছে, পড়া ধরে রাখতে পারছে না, তাদের জন্য অ্যানাকার্ডিয়াম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং অ্যানাকার্ডিয়ামের দ্বিতীয় লক্ষণ, অ্যানাকার্ডিয়ামের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওরা সবসময় মানে শপথ করে এবং অন্য কাউকে অভিসম্পদ দেয়। এটা বোঝানোর জন্য এক্সাক্ট বলছি তোমাকে, যে ধরো তোমার একটা ফ্রেন্ড তোমাকে বললো যে আমি এই অমুক জায়গায় আয়, তোর সঙ্গে দেখা করব। এখন ও কিন্তু তোমাকে আসতে বলেছে, তুমি সেখানে চলে গেছো, ওখানে যাওয়ার পরে তুমি দাঁড়িয়ে রয়েছো, নির্দিষ্ট সময়ে, যে সময়ে ও দেখা করবে সেই সময় পর্যন্ত আগেই চলে গেছো, কিন্তু এখন যে তোমাকে যেতে বললো সে কিন্তু মানে গেল না, কারণ সে ভুলে গেছে। এইবারে পরের দিন যখন তুমি তাকে বললে এই তুই আমার সঙ্গে চিটিংবাজি করলি, আমার সঙ্গে এরকম করলি কেন, এই সেই নানান রকম বললে, তখন ও কি করবে, তখন ও কিন্তু একটা ধুম করে একটা বাড়ি দিয়ে বলবে আরে আমি অমুকের কসম খেয়ে বলছি, আমি অমুকের শপথ নিয়ে বলছি, আর এরকম হবে না, আরে ভুল হয়ে গেল, কি করা যাবে, এই সেই, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ওই স্মৃতিভ্রমের সমস্যা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং অভিসম্পদ দেওয়ার একটা ইচ্ছা কিরকম, অনেকে আমরা দেখেছি ছোটবেলাতে অনেকের মাথায় হাত দিয়ে বা অনেকের গায়ে হাত দিয়ে বলে যে আমি অমুকের নামে শপথ করিতেছি, যদি না হয় এইটা হবে বা অমুক হবে। কেউ অনেকে বলে যে দেখা যাচ্ছে আমি তোর মাথায় হাত দিয়ে বলছি, যদি সেরকম গন্ডগোল হয় তাহলে মরে যাবি, এই সেই নানান রকম কথাবার্তা বলতে থাকে। তো এইটা লক্ষণটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে যখন তার একটু খালি পেটে থাকে, 3 নম্বর লক্ষণে খালি পেটে যখন থাকে, সে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা,
ওর যদি কিছু খাওয়ানো হয়, খাওয়ানোর পরে কিন্তু ও সুস্থ হয়ে যায়। মানে এক কথায় তার যে কষ্ট, এই যে ভুলে যাওয়া থেকে শুরু করে বা অন্য অন্য সমস্যা যাই হোক না কেন, যদি কিছু খেয়ে নেয় তারপরে কিন্তু ওর যে সমস্যাটা অনেকটাই রিকভারি হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে তার কিন্তু কোষ্ঠকাঠিন্যর একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এই পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই ওষুধটি মানে যারা নবযুবক যুবতী তাদের জন্য মহা উপকারী। মানে মলদ্বারে একটা ছিপিবদ্ধ পথ যে আর কি কষ্ট, অর্থাৎ তার পায়খানা ক্লিয়ার হয় না, পটি ক্লিয়ার হয় না, এটা কিন্তু অত্যন্ত ভূমিকা রাখে এই অ্যানাকার্ডিয়ামের। আর একটা জিনিস বলবো, যে সমস্ত যুবক এবং যুবতী, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে যারা প্রচণ্ড হস্তমৈথুন্য করেন, যাদের লিঙ্গের নানান রকম রোগ হয়ে গেছে বা হঠাৎ করে বীর্যপাত হচ্ছে, তারপরে স্বপ্নদোষ হচ্ছে, বা দেখা যাচ্ছে বাসে ঘাটে ট্রেনে চড়তে চড়তে দেখা যাচ্ছে বিভিন্ন সুন্দরী কোনো রমণী দেখে তার দেখা যাচ্ছে লিকুইড লিম্ফটা বার হয়ে যাচ্ছে, এরকম সমস্যার জন্যও কিন্তু এই যে বিশেষ করে অ্যানাকার্ডিয়াম এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই 4টে লক্ষণ কিন্তু দেখতে হবে, দেখে অ্যানাকার্ডিয়াম তাকে প্রেসক্রাইব করলে সে কিন্তু অবশ্যই সেই রোগ থেকে মুক্তি পাবে। এবং এই পেশেন্টের আর একটা সলিউশন বললাম, এর সঙ্গে যদি বায়োকেমিক মেডিসিন ক্যালিফস দেওয়া যায় তাহলে অত্যন্ত ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, সেটা হচ্ছে আরাম ট্রাইফোলিয়াম বা এরাম ট্রাইফোলিয়াম যাই বলো। এই আরাম ট্রাইফোলিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছি যে নাক, মুখ ও ঠোঁট খুঁটিতে থাকে সবসময়, এরকম সবসময় দেখা যাচ্ছে কথা বলছে আর বলছিল ঠোঁট ধরে। আর অনেকে আবার এরকম করে, অনেকে শুধু নাক ধরে এরকম করে, মুখ ধরে এরকম করে, ঠিক আছে। তো এই যে প্রবলেম, বা নিজেই সবসময় এরা করে, সবসময় এরা করে, দেখো নাকের মধ্যে মুখের মধ্যে এরা সবসময় মানে আর কি হাত দিচ্ছে, ঠিক আছে, নাক, মুখ এবং ঠোঁট এইগুলো কিন্তু বারবার আর কি খুঁটছে, মানে একটা বারবার মানে করছে। এই লক্ষণে কিন্তু তুমি এই যে আরাম ট্রাইফোলিয়ামটাকে স্মরণ করতে পারো। যেমন তোমরা দেখেছো যে কেউ যদি কোনো বুনো ওল খেয়ে ফেলে বা কচু খেয়ে ফেলে, এরকম যদি বুনো ওল, কচু বা এরকম যেগুলো গাল লেগে যায়, গাল লাগার পরে মানে মুখের মধ্যে অত্যন্ত চুলকায় বা সারা মুখ চুলকায়, ঠোঁট চুলকায়, অনেকের আবার গা হাত পায়ে পর্যন্ত অ্যালার্জিক রিয়াকশান হয়ে যায়। তো এরকম কন্ডিশনে আমরা দেখতে পাই আরাম ট্রাইফোলিয়াম ওষুধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যারা দেখবা, একটা সলিউশন বলে দিই, যারা তোমার দেখবে, আমরা দেখেছি অনেকে তেঁতুল খেয়ে নেয়, যাদের দেখবে বুনো ওল, কচু বা এরকম যে কচুগুলো যেমন মান কচু যেগুলোকে খাওয়ার পরে আর কি প্রচণ্ড অনেকের গাল চুলকায়, তাদের ক্ষেত্রে এই যে আরাম ট্রাইফোলিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এই ওষুধটি কিন্তু স্পেসিফিক্যালি ওই একটা লক্ষণই তোমরা দিতে পারবা। নেক্সট হচ্ছে জ্বালা ও প্রদাহ, অর্থাৎ যদি ওই রকম লক্ষণ দেখতে পাওয়া যায়, তার মধ্যে যদি দেখা যায় জ্বালা আর প্রদাহ থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই যে আরাম ট্রাইফোলিয়াম বলে যে ওষুধটা সেটা কিন্তু দেওয়া যায়। এবং আরেকটা জিনিস দেখবে যে এই লক্ষণের সঙ্গে তার কিন্তু পেশাব কমে যায়, অথবা একেবারে কারো কারো কিন্তু বন্ধ হয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। এই রকম কন্ডিশনে তোমরা দেখবা, এরকম পজিশনে তোমরা কিন্তু এই যে আরাম ট্রাইফোলিয়াম এই 3টে লক্ষণে, তাহলে কি বললাম, নাক, মুখ, ঠোঁট খুঁটিতে থাকা, আর জ্বালা, প্রদাহ, আর হচ্ছে কারোর ওই সমস্যার সঙ্গে কারোর প্রস্রাবটা কমে যাচ্ছে বা পেশাব কমে যাচ্ছে, অথবা কারোর একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, সেই লক্ষণে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বিষয় বললাম যে তেঁতুল খায় অনেকে, কিন্তু ওটার পরিবর্তে তুমি যদি মনে করো যে শুধু এইটাই খাওয়াবে, তাতে কিন্তু ভালো হবে। নেক্সট হচ্ছে অ্যামোনিয়াম কার্ব। অ্যামোনিয়াম কার্ব একটি গুরুত্বপূর্ণ ঔষধ, যে ওষুধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি হৃৎপিণ্ডের দুর্বলতা এবং শ্বাসকষ্ট এখানে কিন্তু অত্যন্ত ভূমিকা রাখে। সব থেকে বেশি আমরা দেখি এই ওষুধটি, যদিও সবার ক্ষেত্রে ইউজ হয়, বাট ছোট ছোট শিশু বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যামোনিয়াম কার্ব বলে যে ওষুধটা রয়েছে, এই ওষুধটা অত্যন্ত ভূমিকা পালন করে। এরিসিপিলাস, টাইফয়েড, নিউমোনিয়া, ডিপথেরিয়া প্রভৃতি রোগে এই ওষুধটি অত্যন্ত ভূমিকা পালন করে। যখন আমরা দেখেছি ছোট ছোট শিশুদের ক্ষেত্রে, বিশেষত বড়দের ক্ষেত্রে ইউজ হয়, তো ছোট ছোট শিশুদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ক্রিয়া যেন একদম বন্ধ হতে চলেছে, যেমন লাইক অ্যাজ এ আর্সেনিক, তো এরকম, তো তখনই কিন্তু আর্সেনিকের মতো অ্যামোনিয়াম কার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং বুকের মধ্যে ঘড় করে যে সর্দি বুকের মধ্যে হয়, বা বুকের মধ্যে ঘড় করে যে সর্দির আওয়াজটা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত ভূমিকা রাখে। এবং বুকের ভিতরে যদি কারোর কফ জমে যায়, সর্দি জমে যায়,
সেই সর্দিটাও তুলতে কিন্তু এটি সহায়তা করে। আরেকটা লক্ষণ দেখবে তোমরা, প্রাতকালে অর্থাৎ মুখ ধোইবার সময়, মুখ যখন ধোবে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করলো বা মুখ ধুতে গেল, সেই সময় মানে অনেক সময় যে সর্দিটা উঠছে, সর্দির সাথে হালকা রক্ত মিশ্রিত হতে পারে, অথবা নাক দিয়ে রক্তপাত, এটি কিন্তু কমন লক্ষণ। অর্থাৎ অ্যামোনিয়াম কার্বের শ্বাসকষ্ট, হৃদ দুর্বলতা এবং নাক দিয়ে বা মুখ দিয়ে রক্তস্রাব বা রক্তপাত হওয়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং কমন লক্ষণ। এবং আরেকটি বিষয় দেখবা যে শিশুদের নাক বন্ধ হওয়া। আমি প্রথমে বলেছি এটি শিশু রোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের নাক বন্ধ হওয়া, তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তার জন্য অ্যামোনিয়াম কার্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যারা ছোট ছোট ছেলেমেয়েরা যাদের রাতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, যারা শ্বাস নিতে পারছে না, তখন মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, এরকম যখন হচ্ছে, সেই কন্ডিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম কার্বের কথা ভাবা উচিত। এবং অ্যামোনিয়াম কার্বের চতুর্থ লক্ষণ সেটা হচ্ছে, এটা একটা মহিলাদের ক্ষেত্রেই বলা যায়, ঋতুকালে ভেদবমি, অর্থাৎ যখন তাদের মেনস্ট্রুয়াল যে টাইমিং আসছে, সেই টাইমে সাইকেল যখন আসছে, সেই সাইকেলের সময় কিন্তু ভেদবমি, এটা মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যদিও। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম যে 3টি কমন সিমটম বলা হলো, হৃৎপিণ্ডের দুর্বলতা সহ শ্বাসকষ্ট, তারপরে হচ্ছে প্রাতকালে নাক ধোয়ার সময় বা মুখ দিয়ে রক্তপাত বা রাতে নাক বন্ধ হওয়া, এই কিন্তু 3টে ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে বলা হলো 5 নম্বর। এবার 6 নম্বর ওষুধ, সেটা হচ্ছে এলিয়াম শেফা। এলিয়াম শেফা জানে না এরকম কোনো হোমিও যারা চিকিৎসা করেন, সে গ্রামীণ হোক আর যারা ডক্টর, রেজিস্টার্ড ডক্টর, অর্থাৎ হোমিওপ্যাথি কাউন্সিলের ডিএইচএমএস, বিএইচএমএস রেজিস্টার্ড ডক্টর, এমন কোনো কেউ জানেন না যে হবে না। তো এই ওষুধটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে ক্ষতকর নাসিকা স্রাব, অর্থাৎ নাক দিয়ে যে স্রাব নির্গত হয়, যে রসগুলো বার হয় বা যে জলগুলো বার হয়, সেইগুলো হচ্ছে ক্ষতকর। অর্থাৎ এই জায়গাটা, নাকের এই পজিশনটা একদম মানে কি বলবো, যেমন তোমরা দেখো না কোনো লোহার গায়ে মানে জং ধরে গেলে, মরিচিকা ধরে গেলে, তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, সেখানে একটা আলাদা কালার হয়ে যায়। ঠিক তেমনই নাক দিয়ে যে এটা বার হচ্ছে, এবং নাকের এই উপর পজিশনটাও অনেক ক্ষেত্রে ইনফ্লামেট হয়ে ক্ষত হয়। তার কারণ হলে আমরা এরকম হলে আমরা প্রায় সবসময় ধরে ধরে টেনে 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 করে যখন বারবার আমরা এইভাবে আর কি করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে ক্ষতকর হওয়ার। আর কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলছে নাক দিয়ে যখন রস বার হচ্ছে বা জল বার হচ্ছে, সেই সময় ওখান জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। এলিয়াম শেফার ক্ষেত্রে যদি পরিচয় দেওয়া হয়, তাহলে বলা হচ্ছে এলিয়াম শেফার ক্ষেত্রে এটি কিন্তু একটা পেঁয়াজ থেকে তৈরি, পেঁয়াজের রস হইতে, ঠিক আছে। নাসিকা হইতে যে রস বার হয় তা ক্ষতকর, কিন্তু চক্ষু হইতে যে রস বার হয় সেটা কিন্তু ক্ষতকর না, এটা মাথায় রাখতে হবে। কারণ আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গায় অনুষ্ঠান বাড়িতে অনেক মেয়েরা যখন বা যে কোনো মানুষ যখন পেঁয়াজ কাটে, দেখবে চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে, কিন্তু সেই জল পড়াটা, চোখ দিয়ে যে জল পড়ছে, এই জল পড়ার জন্য কিন্তু তার কোনো ক্ষত সৃষ্টি হচ্ছে না। মানে পেঁয়াজের যে একটা পাওয়ার, ওর যে একটা ঝাঁজ রয়েছে, সেই ঝাঁজের জন্য কিন্তু চোখ দিয়ে জলটা পড়ছে। আর এই পেশেন্টের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়ার একটা বিরাট প্রবণতা হয়েছে। অর্থাৎ আমরা বুঝে গেছি যে অ্যালার্জিক রিয়েকশন, অর্থাৎ কারো যদি আবহাওয়ার পরিবর্তনে বা ঠান্ডা লেগে, শীতের ঠান্ডা লেগে বা কোনো কারণবশত নাক দিয়ে জল বার হয়, স্পেসিফিক্যালি এলিয়াম শেফা সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে এলিয়াম শেফার মধ্যে আমরা দেখেছি পেটের মধ্যে অত্যন্ত বায়ু সঞ্চয় হয়। অর্থাৎ দেখা যাচ্ছে হয়েছে যেন পেটটা ফুলিয়ে আস্তে 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 মোটা হয়ে যাচ্ছে, এত পরিমাণে মানে অ্যাসিডিটি তার পেটের মধ্যে হচ্ছে। এবং তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে ওই পেশেন্টের ক্ষেত্রে তারা ভীষণভাবে তোমার পেটটা মানে এতটা ব্যথা করে, মানে অ্যাসিডিটি এত বেশি হচ্ছে, পেটটা এত বেশি ব্যথা হচ্ছে যে তাকে শেষ পর্যন্ত যেমন মেন্স হলে উপুড় হয়ে শুয়ে পড়তে হয়, সেরকম দেখা যাচ্ছে উপুড় হয়ে তাকে শুয়ে পড়তে হচ্ছে, এরকম কন্ডিশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মনে রাখা উচিত যে এই কন্ডিশনের সঙ্গে এই কন্ডিশনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যারা পেশেন্ট, অর্থাৎ তোমার এলিয়াম শেফার পেশেন্টের ক্ষেত্রে ওদের কি হয়, আমি তো স্পেসিফিকলি বললাম যে সর্দির জন্য একদম স্পেসিফিক্যালি একটা মেডিসিন, এবং সর্দি আর হুপিং কাশির জন্য ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ফলমূল, অনেকে দেখবা যে ফল খেতে যায় না, মানে ফল খেলে কি হয় না, ফল খেলে আমার অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, আমার ভালো লাগে না, আমার সমস্যা হয়, আমার রোগ হয়, আমার শরীর খারাপ হয়,
এটাও কিন্তু একটা স্পেসিফিক একটা ব্যাপার। অর্থাৎ যদি কারোর মানে কাঁচা ফলমূল যেমন শসা খেয়েছে বা অন্য কোনো মূলো খেয়েছে বা এরকম কিছু খেয়েছে বা ফল খেয়েছে, পেয়ারা হতে পারে, লেবু হতে পারে, আপেল হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, তার ফল খেয়ে যদি তার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ বলে ভূমিকা রাখে। এবং আরেকটা জিনিস বলবো যে যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে তোমরা দেখো যে ওই নতুন জুতো পরেছে, জুতো পরার পরে পায়ে ফোস্কা পড়েছে, ইনফ্লামেশন হয়ে ওর মধ্যে জল জমেছে, ফোস্কা পড়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এলিয়াম শেপা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে 7 নম্বর মেডিসিন, সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপ। অ্যাকোনাইট সম্বন্ধে অনেক কথা বলা আছে। অ্যাকোনাইট হচ্ছে আকস্মিকতা, বিষণ্ণতা, তারপর হচ্ছে মৃত্যু ভয়, জল পিপাসা, এটা কিন্তু তার মধ্যে থাকে, এবং অস্থিরতাও তার মধ্যে দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে দেখতে পাবে পিপাসা আর জল, মানে আকস্মিকতা, বিষণ্ণতা, আচ্ছা মৃত্যু ভয়, অস্থিরতা, তারপর হচ্ছে তোমার পিপাসা আর জ্বালা। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে ওই পেশেন্টের ক্ষেত্রে স্পর্শকাতরতা, এবং ওই পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ওই পেশেন্ট কিন্তু অত্যন্ত মৃত্যু ভয়ে, টেনশনে একদম সমস্যার মধ্যে পড়ে যায়। তার মানে কি আকস্মিকভাবে রোগ তাকে অ্যাটাক করছে এবং বিষণ্ণতা সেটা বিশাল আকার ধারণ করছে। তারপরে কি হচ্ছে, তার মধ্যে মৃত্যু ভয় আসছে, অস্থিরতা আসছে, জল পিপাসা আসছে, এবং তার মধ্যে জ্বালা আসে। আরেকটা জিনিস ঠান্ডা ও গরমের প্রকোপ, এই জিনিসটা আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে 7 নম্বর মেডিসিন বলা হলো। আর 3টি মেডিসিন বলবো, ঠিক আছে? তার মধ্যে আমি একটু জলপান করে তারপরে আবার ফিরে শুরু করছি, একটুখানি ওয়েট। হ্যাঁ, এবারে যে ওষুধটি বলবো সেই ওষুধটির নাম হচ্ছে অ্যালো। আমরা নর্মালি অ্যালোর কথা শুনলেই আমরা একটা জিনিস চিন্তা করি, অ্যালো মানে গেল কোথায়, গেল ওয়াশরুমে গেল। মানে অ্যালোর পেশেন্টের আমরা 3টে জিনিস দেখি। তার মধ্যে হচ্ছে প্রথম কথা যেটা বলছি, মলদ্বারের অক্ষমতা এবং অসাড়ে মলত্যাগ। অ্যালো মূলত আমরা 3টে স্পেসিফিক্যালি ডিজিজের জন্য ইউজ করতে বলি, অনেক ডিজিজে যদিও ইউজ হয়, কিন্তু আমরা বলি একটা হচ্ছে অশ্ব, দ্বিতীয় নম্বর হচ্ছে অমাশয়, আর তৃতীয় নম্বর হচ্ছে উদারাময়। এই 3টে, অর্থাৎ মলদ্বারের অক্ষমতা আর অসাড়ে মলত্যাগ, এই লক্ষণটাকে ফলো করলেই আমি যে 3টি কথা বললাম সেই 3টি কথা কিন্তু ওর মধ্যে দেখতে পাওয়া যাবে। তাহলে কি যে অ্যালোর পেশেন্ট কীরকম, যেমন এক্সাম্পল বলছি, ধরো অ্যালোর কোনো একটা পেশেন্ট, তো অ্যালোর পেশেন্টের ক্ষেত্রে কীরকম হয়, ও ধরো বিছানা থেকে উঠবে, উঠে ওয়াশরুমে যাবে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা তার কিন্তু মানে সেই সুযোগটা থাকে না তার মধ্যে। হয়তো বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বিছানা একদম পুরো ভাসিয়ে দেয়, আর বড়দের ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে কাপড় চোপড় নষ্ট করে ফেলে, মানে জামা কাপড়েই হয়ে যায়, এক কথায় বিশেষত প্যানে পায়খানা করে ফেলে বা পটি করে ফেলে, এরকম কন্ডিশন হয়, ঠিক আছে? এই জন্য অ্যালোর যারা পেশেন্ট তারা সদা সর্বদা নিজের মলদ্বারের প্রতি খেয়াল রাখে, অ্যানাসের প্রতি অত্যন্ত খেয়াল রাখে। যেমন দেখবে যে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখবা তারা যদি বাইরে ঘাটে যেতে চায় তখন কি হয়, ওরা বারবার শুধু একটা জিনিস ভাবে, বাবা আমি যাব, যদি আমার পায়খানা লাগে কি হবে, একটু দূরের রাস্তা কি করে যাব, মানে এই যে একটা তার মধ্যে ভীতু সংগ্রস্ত কাজ করে। যদিও এই লক্ষণটা জেলের মধ্যে দেখতে পাওয়া যায়, জেল সেমিয়ামের মধ্যে, তো এইগুলো কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে। আর একটা জিনিস মানে উল্টোটা দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে মলদ্বারে পূর্ণতাবোধ ও অতিরিক্ত বায়ু সঞ্চয়। অর্থাৎ মানে মলদ্বারটা যেন আটকে আছে, মানে যাদের এই রকম সমস্যা হয় তারা তো অটোমেটিক ওষুধ খাওয়া শুরু করে, বিশেষত অ্যালোপ্যাথির দিকে বেশি ঝুঁকে যায়। যেমন তোমার O2 খেয়ে নেয়, ওফ্ল্যাক্সাসিন, অরিন্ডাজোল এক্সেট্রা, এই টাইপের যে মেডিসিন সেগুলো ইউজ করে থাকে। দোকানে গিয়ে বললো যে, কিংবা মেট্রোনিডাজোল এগুলো ইউজ করে, যেটা আমরাকে মেট্রোজিল বলে থাকি। তো আমি যেহেতু কম্পোজিশনগুলো বলছি, আমি অ্যালোপ্যাথিক নিয়ে পড়াশোনা করেছি কম বেশি, তার জন্য বিশেষ করে কমিউনিটি মেডিকেল সার্ভিস কোর্স করা আমার অনেক আগে, অন্তত কম হলেও 15 বছর আগে। তো যাই হোক, যেটা বলছি তার জন্য আমি অ্যালোপ্যাথিক পড়াতেও পারি। যাই হোক, মোটামুটি যে কথাটা বললাম যে এইটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, আমরা অশ্বের কথা বলেছি, অশ্ব কিন্তু 3 রকম হয়, অন্ধ অশ্ব, আর রক্তক্ষয়ী অশ্ব, আর আঙুরের থোকার ন্যায় অশ্ব। কি বললাম? অন্ধ অশ্ব, রক্তক্ষয়ী অশ্ব, আর
আঙুরের থোকার ন্যায় অশ্ব। এই যে অশ্ব, সেই স্পেসিফিক্যালি 3টি যে অশ্ব, সেই অশ্ব রোগেও কিন্তু এই ওষুধটা কিন্তু ব্যবহার করা যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে এই ওষুধের আরেকটা জিনিস তোমরা দেখবে, আহারে মল বৃদ্ধি এবং উহা প্রাতকালে বৃদ্ধি পায়। অর্থাৎ অনেক পেশেন্টের এরকম দেখা যায়, বলে না মানে সেই পেটে কিছু পড়লেই, অনেক পেশেন্ট এরকম আছে, মানে পেটে যদি একটু সামান্য জলও পড়ে এরকম হয় যে তাকে মানে ওয়াশরুমের দিকে মানে বাথরুমের দিকে দৌড়াতে হবে, এরকম মানে কন্ডিশন। মানে কিছু একটু খেলেই তার কিন্তু এই যে মলদ্বারের যে প্রবলেম, এটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায়। মানে কিছু একটা যা কিছু খাচ্ছে না কেন, খেলেই কিন্তু তার যে মলদ্বারের যে প্রবলেম সেটা কিন্তু ক্রিয়েট হয়। আচ্ছা, তাহলে এটা গেল 8 নম্বর। 9 নম্বরে শুরু করি এবারে। সেটা হচ্ছে অ্যান্টিমটাট। এর ফুল নেম হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। তো যেটা বললাম যে নিদারুণ দুর্বলতা এবং দুর্বলতার সহিত বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ এবং শ্বাসকষ্ট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ যদি কোনো পেশেন্টের দেখা যায় প্রচণ্ড দুর্বল লাগছে, দুর্বলতা হচ্ছে, এবং তার সঙ্গে যদি সেই পেশেন্টের আমরা দেখতে পাই যে নিদ্রালুতার সহিত তার একটা বিরাট শ্বাসকষ্ট হচ্ছে, সেখানে আমরা এই পেশেন্টটাকে আমরা দিতে পারবো। এবং তার সঙ্গে আমরা যদি দেখি যে তার মুখমণ্ডল আর কি নীলচে আকার ধারণ করেছে বা মুখমণ্ডলে অত্যন্ত মানে ঘর্ম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে দেখতে পারবো। এবং আরেকটা জিনিস আমরা দেখবো অ্যান্টিমটাটের ভিতরে সে অত্যন্ত ক্রুদ্ধভাব এবং কোলে উঠে বেড়াতে চায়। এইগুলো কিন্তু স্পেসিফিক্যালি আমরা বড়দের মধ্যে দিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট মেডিসিন হচ্ছে অ্যালুমিনা। পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা এবং স্মৃতিভ্রম। অ্যালুমিনা যে পেশেন্টটা, এই পেশেন্টের ক্ষেত্রে মানে কারোর দেহে যদি দুর্বলতা হয়, যেমন কারোর যদি প্যারালাইসিস হয়ে যায়, তো সেই রকম যে দুর্বলতা, সেরকম দুর্বলতা, আর তার সঙ্গে স্মৃতিভ্রম অর্থাৎ ভুলে যাওয়ার যে প্রবলেম, সেটা কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় লক্ষণ মূত্রত্যাগ মানে সহ্য হয় না, অর্থাৎ সে যখন প্রস্রাব করে, পেশাবের সময় তার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই পেশেন্টের ক্ষেত্রে প্রস্রাবে অত্যন্ত কষ্ট হয়, লাইক অ্যাজ এ অ্যাপি স্মেল। নেক্সট হচ্ছে শুষ্কতা ও শীতকাতরতা। এই পেশেন্টের মধ্যে যারা পেশেন্টের বিশেষ করে শীতকাতরতা দেখতে পাওয়া যায় আর শরীরটা শুকিয়ে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই 3টি লক্ষণ দেখলেই হয়ে যাবে। আরেকটি ওষুধ বলছি যার নাম হচ্ছে অ্যান্টিমক্রুড। যেটা অ্যান্টিমক্রুডের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্থূল দেহ অর্থাৎ মোটাসোটা হয়, তাদের জিভ অত্যন্ত পুরু হয়, এবং সেই তাদের ক্ষেত্রে দেখা যায় তার জিভের উপরে একটা সাদা লেয়ার পড়ে যায়। অর্থাৎ জিভটা যখন বার করছে, জিভের দেখা যাচ্ছে একটা অংশ মানে ওপরটাতে মানে সাদা ধবধব। অনেক সময় ডাক্তারবাবুরা দেখেন না, দেখো না, বলে যে তোমার জিভটা দেখি, জিভ বার করতে হয়। তো জিভ বার করার পরে কি হয়, লাইট মেরে দেখে যে কি কন্ডিশন আছে, কারণ ডাক্তার ব্যাপারটা বোঝে যে জিভ কেমন থাকলে কোন ওষুধ দিতে হবে, এটা থাকলে, কারণ জিভ দেখেও একটা মোটামুটি পরিচয় বোঝা যায় যে এই ওষুধটা দেওয়া যেতে পারে, সেটা কিন্তু থাকে। দ্বিতীয়ত বিরক্তি, বিষণ্ণতা, ক্রোধ আর ক্রন্দন, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। তার মধ্যে বিরক্তি ভাব, বিষণ্ণতা, খুব একটা যেন কোনো একটা কষ্টের সাগরে ভেসে চলছে, এবং ক্রোধ, তার মধ্যে একটা কিন্তু রাগ দেখতে পাওয়া যায়, এবং ক্রন্দন অর্থাৎ কান্নাকাটি তার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তার কিন্তু স্নান সহ্য হয় না, লাইক অ্যাজ এ সালফারের পেশেন্টটা যেরকম তোমার স্নান করতে চায় না, ঠিক সেরকম এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। যাই হোক, মোটামুটি আমাদের বিশেষত ফলোয়ার্স যারা চ্যানেলের, সেই সমস্ত ফলোয়ার্সদের রিকোয়েস্টের ভিডিও 10টি মেডিসিন বলতে বলেছিল, তো 10টি মেডিসিন বললাম। আগামী দিন আরও চেষ্টা করব আবার 10টি কি 5টি মেডিসিন নিয়ে আলোচনা করা। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের এত বেশি কথা লিখতে হবে না, এত বেশি কথা জানতে হবে না। ছোট্ট ছোট্ট করে 3-4টে যে পয়েন্ট আমি আলোচনা করলাম, এইরকম 3-4টে করে পয়েন্ট তোমরা তোমাদের ডায়েরিতে লিখে নাও। লিখে নিলে ঠিক ওইটার উপরে ভাবনা চিন্তা করে আমি, কারণ প্রত্যেকটা ওষুধকে কি করছি, একটা স্পেসিফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছি। যদিও হোমিওপ্যাথির ভাষা অনুসারে একটা হোমিওপ্যাথি 1000 রকম রোগ ডিজিজ করতে পারে, কিওর করতে পারে 1000 রোগের। তো ব্যাপারটা সেটা কি হচ্ছে যে এখানে স্পেসিফিক্যালি আমি কিন্তু এরকম যেমন অ্যালোপ্যাথিকে প্যারাসিটামল জ্বরের ওষুধ, বা
লিভোসিট্রাইজিন সর্দির ওষুধ এরকমভাবে। তো এখানেও ঠিক সেরকম এমনভাবে ওষুধটাকে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি যে স্টুডেন্ট যারা বা শিক্ষার্থী যারা বা যারা ডাক্তার তাদের যেন কোনো রকম প্রবলেম না হয়, তার জন্যে তাদেরকে এমনভাবে জিনিসটাকে একটা ধারে তুলে দিই। তো সেখানে মানে স্পেসিফিক্যালি একটা রোগের উপরে তারা কিন্তু ট্রিট করতে পারে, কি 5টা কি 10টা রোগের উপরে ট্রিট করতে পারে। কারণ 100টা রোগের ডিজিজ কিওর করতে গেলে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, মেটেরিয়া মেডিকা 2-5টা 10টা মেটেরিয়া মেডিকা একটা ওষুধ নিয়ে পড়তে হবে। তাহলে এবার যাদের সময় আছে, যেমন অনেক পেশেন্টরা অনেক ডাক্তাররা আমরা দেখেছি যে তারা কি করে, একটা পেশেন্ট দেখে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। এরকমও শুনেছি যে অনেক ডাক্তাররা আছে যারা মানে পেশেন্টদেরকে দেখা যাচ্ছে হয়তো সকাল 10টা থেকে দেখা শুরু করলো, দেখা যাচ্ছে দুপুর 1টা 1:30টা 2টো পর্যন্ত দেখে তাকে পেশেন্টের কাছে দেখা যাচ্ছে একটা বিল করলো, 200 400 500 একটা বিল করলো। সেই পেশেন্টকে আর কি খাওয়া দাওয়া দিয়ে হোটেল থেকে খাইয়ে টাইয়ে নিয়ে বা খাবার দাবার অর্ডার করে খাইয়ে দিয়ে বাড়ি পাঠায়, যেহেতু সেই ডাক্তারদের হাতে সময় থাকে। তো যাদের হাতে সময় আছে তারা সেভাবে করতে পারে, তাদের ব্যাপার। বাট তোমাদের হাতে তো অত সময় নেই, বিশেষ করে তোমরা যারা প্র্যাকটিশনার, তোমাদের অল্প সময়ে তোমরা চাও যে আমরা অনেক বেশি পেশেন্ট দেখব, তাদেরকে অনেক বেশি কিওর করার চেষ্টা করব। তোমাদেরকে শর্ট টার্মে যেভাবে আর কি তাড়াতাড়ি তোমরা ট্রিট করতে পারো তাদের জন্য কিন্তু এই ফর্মুলা, অর্থাৎ 3টে 4টে 5টা যে অপশান বলে দিই যে এই ওষুধের এই, যেমন এখন নাইটের ক্ষেত্রে বললাম আকস্মিকতা, বিষণ্ণতা, মৃত্যু ভয়, অস্থিরতা, জল পিপাসা, জ্বালা, স্পর্শকাতর, আর হচ্ছে তোমার গরম কাতর। এইরকম এই যে 4টে 6টা 8টা কথা ওয়ার্ড মনে রাখতে হবে। এরকম প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে যদি তোমরা রাখো তাহলে কি হবে, তোমাদের বিশেষ করে ট্রিটমেন্টের ক্ষেত্রে তাড়াতাড়ি সহজ হবে প্রেসক্রাইব করতে বা তোমাদের ওষুধ দিতে সুবিধা হবে। এবং যাদের হাতে সময় আছে তারা দেখতে পারে 1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা কি সকালে পেশেন্ট এনে সেই রাত্রে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারে, সেটা তার ব্যাপার। তো যাই হোক, যে কথা বিশেষত ফলোয়ার্স ভিউয়ার্স যারা বলেছিলেন তাদের রিকোয়েস্টের জন্য আজকে ভিডিওটি করলাম। এবং যেহেতু আমি সময় পাই না, ঠিক এই ছাড়া আর দুসরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না, যখনই বসবো চেষ্টা করবো 5টা 7টা 10টা করে মেডিসিন একেবারে বলে দিয়ে এইভাবে এগিয়ে দেওয়া। এবং ইন ফিউচারে যদি কোনোদিন সময় পাওয়া যায় সেদিন একটা মেডিসিন নিয়ে আলোচনা করব এবং সেটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আমার যে টার্ম অ্যান্ড কন্ডিশন, এইটার থেকে কিন্তু আমি হটে যাব না। অর্থাৎ ঠিক যেভাবে বললাম, এই যে আকস্মিকতা, বিষণ্ণতা, মৃত্যু ভয়, জল পিপাসা যাই বললাম, এরকমভাবে তার উপরেই ব্যাখ্যা বিশ্লেষণটা হবে। অতএব তোমরা সংক্ষেপটা পড়লেই তোমরা সুন্দরভাবে ওষুধগুলো বুঝতে পারবে, শিখতে পারবে। এবং তাছাড়া বেশি কেউ যদি পড়াশোনা করতে চাও, মেটেরিয়া মেডিকা ভালো করে পড়াশোনা করলে অবশ্যই তোমরা মেডিসিন সম্বন্ধে অনেক বেশি নলেজ পাবে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ইতি করলাম।